মাঝিঘাটা থেকে মেঘনাকে খুব সুরত দেখায়। আসমানে ছেঁড়া ছেঁড়া নীলচে রঙের মেঘ, নিচে উদ্দাম মেঘনা, রাশি রাশি ঢেউ আর হু হু বাতাস। মাঝিঘাটার ওপারে লঞ্চ ঘাটা, চিলগুলো পা খেয়ে খেয়ে জলের ওপর ছো দিয়ে পড়ছে। ভেঁ দিয়ে একটা লঞ্চ ছেড়ে দিল। বড় বড় কয়েকটা ঢেউ এসে মাঝিঘাটাকে তুলিয়ে গেল। নমস্কার, আমার আজকের নিবেদন প্রফুল্ল রায়ের লেখা রসুল মাছির গল্প। তাহলে আসুন শুনে নি আজকের ছোট গল্প। এক মাল্লায় নৌকোর গুলুইতে বসেছিল রসুল মাঝি। শেষবেলার রোদ, চিল ঢেউ আর মেঘ দেখছিল। দেখতে ভালো লাগছিল। এমন সময় সোয়ারি এলো। ও মাঝি, চরল খিন্দর কেরাইয়া যাবা নাকি? চমক ভাঙল। রসুল মাঝি ঘাড় ফিরিয়ে তাকালো। পরের মাটিতে এক মিয়া সাহেব এসে দাঁড়িয়েছে। মাথায় লাল ফেজ, রেশমি লুঙ্গি, পায়ে বাহারি নাগরা, সমস্ত শরীরে শৌখিন চেকনাই। পিছনে বোরখা ঢাকা একটি মূর্তি, খুব সম্ভব মিয়া সাহেবের বিবি। একপাশে স্তূপ আকার মালপত্র। রসুল মাঝি বলল, যামু না কেন মিয়া সাহাব? যাওয়ানের জন্যই তো বইসা রইছি। চরল খিন্দর 5 টাকা কেরায়া লাগবো। মিয়া সাহেব দরাদরি করল না। বোরখা ঢাকা বিবিকে নিয়ে নৌকোয় উঠতে উঠতে বলল, 5 টাকায় সই, মালপত্র ওটাও মাঝি। মনে মনে আফসোস করল রসুল মাঝি। কেরায়া আর একটু চড়িয়ে বললেই হতো। এখন আর উপায় নেই। একটু পরে নৌকো ছেড়ে দিল। মাঝ নদীতে এসে বাদাম খাটালো রসুল মাঝি। হু হু বাতাস ছাই ছাই বাজছে। বাদামটা ফুলে রয়েছে। হালের বৈঠাটা কঠিন মুঠোয় চেপে গুলুইতে কাত হয়ে বসল রসুল। জল কাটার এক টানা শব্দ হচ্ছে। শেষবেলার রোদ নিবু নিবু হয়ে আসছে। আকাশটা আবছা দেখাচ্ছে। একটা ধোঁয়া রঙের পর্দা সমস্ত আসমান আর নদীটাকে যেন একটু একটু করে ঘিরে ধরেছে। ছইয়ের মধ্য থেকে মিয়া সাহেব বলল, চর সোহাগিতে একবার নৌকা ভিড়াইও মাঝি, রান্না বান্না করতে হইব। আচ্ছা, রসুল মাঝি সংক্ষিপ্ত জবাব দিল। কাল এক পহর বেলায় চরল খিন্দরে যাইতে পারুম না মাঝি? মনে তো হয়। এরপর কাটা কাটা দু একটা কথা হলো। কেরায়া নৌকার এই গুলুইতে হালের বৈঠা চেপে এক টানা ঢেউ আর বাতাসের শব্দ শুনতে শুনতে মনটা কেমন যেন উদাস উদাস লাগে রসুল মাঝির। তখন মেজাজটা আলাপ জমাবার মতো খোশবন থাকে না। আসমান জমিন একাকার করে মনের ওপর কত ভাবনার যে ছায়া পড়ে তার কোনো ইয়াত্তা নাই। রসুল মাঝির দিক থেকে তেমন উৎসাহ না পেয়ে অগত্যাই মিয়া সাহেবকে থামতেই হলো। আজকাল ইলিশ মাছের মরশুম। ঘোট ঘোট জেলে ডিঙিতে মেঘনা ছেয়ে গিয়েছে। দূরে কাছে যতদূর নজর চলে শুধু একের পর এক ইলশা ডিঙি। মেঘনাই এই ইলশা ডিঙি দেখলে রসুল মাছির বুকের মধ্যেটা হু হু করে ওঠে। অতীত জীবনটা মনে পড়ে যায়। আর সেই সঙ্গে এক দুর্বোধ্য যন্ত্রণায় দেহ মন বিকল হয়ে যায়। জাল বাইতে বাইতে একটা ডিঙি পাশে এসে পড়েছিল। অভ্যাস বসে রসুল মাঝি জিজ্ঞেস করল, কেমন মাছ পড়তে আছে মাঝি? জবর। ডিঙির খোলে ইলিশ মাছের স্তূপ জমেছে। রূপালি আঁশগুলো শেষবেলার রোদে চকচক করে। চোখের মণিগুলো নীলার মতো জ্বলে। কানসার ফাঁকে তাজা রক্ত জমে রয়েছে। বড় একটা নিঃশ্বাস ফেলল রসুল মাঝি। ঢেউর মাথায় দুলতে দুলতে ইলসা ডিঙিটা ফাড়া খেয়ে সরে গেল। সামনেই একটা বিরাট ঘূর্ণি।
কালো জল শোঁ শোঁ শব্দে পাক খাচ্ছে। অসাবধান হলে আর উপায় থাকবে না। ঘূর্ণিতে পড়লে একটা মোচার খোলার মতো শোঁ করে এক মাল্লায় নৌকাটাকে কোন অতলে টেনে নেবে। মেঘনা নদীর পাকা মাঝি রসুল সুকৌশলে ঘূর্ণির পাশ ঘেঁষে নৌকো চালাচ্ছিল। আচমকাই কানে এলো ছইয়ের মধ্যে বিবিজান মিয়া সাহেবকে ধমকাচ্ছে। এই নৌকায় উঠলেন কেন মিয়া? কোরায় আঘাটায় কি আর মাঝি ছিল না? মিয়া সাহেব বিব্রত হলো। ফিসফিস গলায় বিবিজানকে সামলাতে লাগলো। চুপ 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 বিবি, মাঝি শুনতে পায়। মাঝ নদীতে মাঝিরে খ্যাপাইলে উপায় থাকবো না। জান পরাণ যখন তার হাতে, বাঁচাইলে সে, মারলেও সে। তারা আমি কি জানি, পারে নাইমা নৌকা বদল করেন। বিবিজান আবার ঝামটা দিল। এই নৌকায় যামু না। ভুরু কুঁচকে বাঁ চোখটা ছোট করে রসুল মাঝি তাকালো। ভাবল, মেঘনা নদীর সঙ্গে তার কত কালের মহব্বত। কোথায় কোন ঘূর্ণি রয়েছে, কোথায় কয়বাও জল, কোথায় চোরা ঘূর্ণির ফাঁদ পাতা রয়েছে, সব কিছু তার জানা। ইচ্ছে করলেই বিবিজানের চোখের পলক পড়বার আগেই তার বদখত মেজাজটাকে ঠান্ডা করে দিতে পারে রসুল। ছোট্ট এক মাল্লায় নৌকোটাকে ডুবিয়ে দিতে কতক্ষণই বা লাগে। মেঘনা নদীর মাঝি সোয়ারি ডুবিয়ে দাঁতে নৌকো রশি চেপে একটা কুটোর মতো ভাসতে ভাসতে একসময় পারে উঠতে সে পারবেই। ব্যঙ্গ ভরা গলায় রসুল মাঝি বলল, বিবিজান যেন আমার নৌকাটার উপর জবর গোসা হয়েছেন। নৌকাটা কি কসুর করল? ধরফর করতে করতে ছইয়ের মুখে চলে এলো মিয়া সাহেব। কিছু না মাঝি, বিবি ছেলে মানুষ, কি কইতে কি কয় কোনো ঠিক নাই। তুমি এদিকে কান দিও না, যেমন বাইতে আছো তেমন বাও। বিবি ছেলে মানুষ? মিয়া সাহেবের দিকে এতটুকু লক্ষ্য নেই রসুল মাঝির। তার চোখ দুটো ছইয়ের মধ্যে বিবিজানকে তল্লাশ করতে লাগলো। মিয়া সাহেব সামনে তোয়াজ করতে লাগলো। তুমি কিছু মনে করো না মাঝি, হ্যাঁ, বিবির আমার মাথার ঠিক নাই। রসুল মাঝি জবাব দিল না। ছইয়ের মধ্যে ঢুকে বোরখা খুলে ফেলেছে বিবিজান। ডুরে শাড়ির ঘোমটার ফাঁকে এক রাশ ঘন চুল, দুটি সুরমা আঁকা ঘন পক্ষ চোখ, নাকে সোনার বেসর আর একটি শ্যামলা রঙের মিষ্টি মুখ দেখা যায়। সেই মুখ সরস লাবণ্যে ঢলঢল করছে। আর চোখে চেয়ে রয়েছে বিবিজান। দেখতে দেখতে ভয়ানক চমকে উঠল রসুল মাঝি। কণ্ঠার ফাঁকে অসহ্য যন্ত্রণা। বুকের মধ্যে একটা শক্ত থাবায় কেউ যেন বাতাস চেপে চেপে ধরছে। তালুটা শুকিয়ে আঠার মতো চটচট করছে। হালের বৈঠাটা হাতের মুঠি থেকে আলগা হয়ে গিয়েছে। খসে পড়বার আগে চেপে ধরল রসুল মাঝি। নৌকাটা একটা গোত খেয়ে উজানের দিকে ঘুরে গেল। মিয়া সাহেব চিৎকার করে উঠল, কি হইল মাঝি? হায় খোদা, এই মাছ গাঙে কি সর্বনাশ হইল? আস্তে গলায় রসুল মাঝি ধমক দিল। চুপ করেন মিয়া সাহাব, রসুল মাঝির হাতে বৈঠা থাকতে নৌকা ডুববো না। ঘন ঘন বৈঠার পার দিয়ে উজানের দিক থেকে নৌকোটাকে ভাটির মুখে ঘুরিয়ে দিল রসুল মাঝি। তারপর হালের বৈঠাটি চেপে আবার ডোরায় এসে বসল। ডুরে শাড়ির ঘোমটাটার ফাঁকিয়ে একরাশ ঘন চুল, দুটি সুরমা আঁকা চোখ, সোনার বেসর, শ্যামলা রঙের মিষ্টি মুখে সরস লাবণ্য। অনেক দিন আগের আজিমা নামে এক সোহাগ বউ মনের নিবিড়ে ঘন হয়ে এলো। রসুল মাঝি ভাবে, কতকাল আগে আয়ু থেকে জীবন থেকে সেই মধুর দিনগুলি খসে পড়েছে।
কত কাল আগে তারা সত্য ছিল। সেসব দিনে ইলিশ মাছের মরশুমে পদ্ম আর মেঘনায় 5 মাস ইলসা জাল বাইত রসুল মাঝি, 4 মাস চাটগাঁয়, কক্সবাজারে কিংবা নোয়াখালীর গঞ্জে। বন্দরে নোনা ইলিশের কারবার করত। মেটে হাঁড়িতে কাটা ইলিশ নুনে জারিয়ে ঢাকা, কলকাতা কিংবা আরও দূর দূর দেশে চালান দিত। সেসব দিনে রেশমি লুঙ্গি, ডোরাকাটা পিরহান আর বাহারি জুতো পরত রসুল মাঝি। কানে আতর দিত, মাথায় ফুলের তেল দিয়ে পরিপাটি করে টেডি বাগাত। গা থেকে ভুরভুরে গন্ধ বেরোত, ফুরফুরে জীবন। গলায় সিল্কের রুমাল বেঁধে দামি সিগারেট ফুঁকত, ঠোঁটের ফাঁক দিয়ে কায়দা করে ধোঁয়া ছাড়ত। কথায় কথায় মেজবান করত, খুশির খেয়ালে মুঠো মুঠো টাকা উড়িয়ে দিত। ফেজুপুরের গ্রামের কুমারী মেয়েরা বলা বলি করত, দিল বটে একখান, যেমন টেকা কামায় তেমন উড়ায়। অনেকের ঘরেই তো টেকা আছে, কিন্তু ইমন মন নাই সারা গ্রামে। একা মানুষ, পরাণ ভরা শখ আর শখ, খেয়াল আর খেয়াল। কেউ বলে, রসুল মিয়ার চেহারাখানাও জবর সুন্দর। মোট কথা, ফেজুপুর গ্রামের কুমারী চোখগুলিকে মুগ্ধ করেছিল রসুল, কুমারী মনগুলিকে মুজিয়ে দিয়েছিল। 5 মাস ইলসা জাল বাইত, 4 মাস চাটগা কিংবা নোয়াখালীতে ব্যাপার করত, আর বাকি 3টে মাস একটা শৌখিন তৃষ্ণার মূর্তি হয়ে শেষ দিয়ে দিয়ে ফেজুপুর গ্রামের আনাচে কানাচে, মাঠে ঘাটে, ব্যাপারী আর মাঝি বাড়ির উঠানের দাওয়ায় ঘুরে ঘুরে বেড়াতো রসুল মিয়া। সব বাড়িতেই রসুলের জন্য কপাট খোলা, দিল দরাজ, সদর অন্দর একাকার। খাতির আদরে এতটুকু খুঁত নেই। মীর বাড়িতে দুপুরে মেজবান থাকলে মৃধা বাড়ি রাত্রিরে দাওয়াত দেয়। ব্যাপারীরা কোরমা খাওয়ালে মাঝিরা মোরগ মুসল্লম ফরমাস করে আনায় গঞ্জ থেকে। শহর বন্দরের গল্প করতে করতে যখনই রসুল চোখ তোলে, তখনই ছিটে বেড়ার জানালার পাশ থেকে চট করে একটা মুখ সরে যায়। সে মুখে শ্যামলা আঁশ নাই, সুরমা আঁকা চোখ, কানে বনফুল, হাতের পাতায় মেহেদি মাখা, সুডোল হাতে আয়না চুড়ি। সব বাড়িতেই জানালার পাশে এক ছবি দেখতে দেখতে চোখ সরিয়ে গিয়েছে। বলা যায় অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। অতি আর 27 বছরের কাঁচা প্রাণটা আজকাল এতটুকু চঞ্চল হয় না। জানালার পাশে খুবসুরত তরুণীর ছবি আপ্যায়নের একটা অঙ্গ হিসেবেই মেনে নিয়েছে রসুল। দূরের আকাশ, নদী, জারুল কি হিজল বনের মতো ওগুলোরও আবেদন নিছকই নিঃস্বর্গ শোভা ছাড়া তার কাছে আর কিছুই নয়। খাওয়া দাওয়ার পর বাটার সুগন্ধি মশলা এগিয়ে দিতে দিতে মৃধারা বলে, ব্যাপারীরা বলে, মাঝিরা বলে, সবাই বলে, ও রসুল মিয়া, এইবার একটা শাদি করেন। শাদি সময় কিন্তু আপনার হয়েছে। রসুল জবাব দেয় না, মিটিমিটি হাসে। ব্যাপারীরা, মৃধারা, মাঝিরা ভাবে, শহরে বন্দরে ঘুরে ঘুরে রসুল মিয়ার হালচাল আদব কায়দায় বদলে গিয়েছে। আবার শোনা যায়, যদি মত করেন তাহলে আমার ছোট মাইয়াটা আছে, নাম রোশেনা। বুঝলেন কি না? এবারও কোনো কথা বলে না রসুল, তবু সেই মিটিমিটি হাসিটাকে রহস্যময় করে তোলে। তারপর সুগন্ধি মশলা চিবোতে চিবোতে রাস্তায় গিয়ে নামে। 3 বছর ধরে ফেজুপুর গ্রামে আছে রসুল। এর আগের 24 বছরের জীবনের ইতিহাসটা কেউ জানে না, সে সম্বন্ধে কেউ ভাবেও না। রসুল মিয়া তার নোনা ইলিশের ফলাও কারবার, শৌখিন রুচি আর হকিকত ছাড়া আর কিচ্ছু তারা জানতে চায় না। 3টে বছর এই বাড়ি সেই বাড়ি মেজবান খেয়ে আর দাওয়াত দিয়ে দিয়েই কাটিয়ে দিল রসুল।
ফেচুপুর গ্রামের জীবনের এই দাওয়াত আর মেজবানের পালা একটা অভ্যস্ত রীতির মতোই দাঁড়িয়ে গেল। এ ব্যাপারে আর চমক রইল না। কিন্তু চমকের সবটাই বাকি ছিল। রাতারাতি নিকারি পাড়ায় মোল্লা মুছল্লি ডাকিয়ে যেইবার আজিমাকে শাদি করে আনলো রসুল, সেইবার সমস্ত ফেচুপুর গ্রামটা বেয়াড়া ধরনের এক বিস্ময়ে ঘায়েল হয়ে পড়েছিল। নিকারিদের ঘরে পচা চাচের দেওয়ালে, ফুটি ফাটা খাপড়ার চালে রোদ বৃষ্টি বাগ মানে না। নিকারিদের ঘরের মাটির সানকি আর পেতলের গোটা 2 গ্লাস ছাড়া আর কোনো আসবাব নেই। সেই বাড়ির মেয়েকে শাদি করার মতো এত বড় একটা আহুমুখী যে রসুল মিয়ার মতো একটা শৌখিন খুশির মূর্তি করে বসতে পারে, তা কেউ ভাবতে পারেনি। সারা ফেচুপুর গ্রামটা কুৎসায় নিন্দায় সরগরম হয়ে উঠল। মৃধারা, ব্যাপারীরা, মাঝিরা একযোগে কাদা ছিটোতে লাগল। রসুল মিয়ার মতো শয়তান, ইবলিশ আর কুচরিত্র মানুষ এত বড় আসমানের নিচে এত বড় দুনিয়াটাই নাকি আর একটিও নেই। কিন্তু যাকে নিয়ে এত কুৎসা রটানো, এত নিন্দা ছড়ানো, সে একেবারেই নির্বিকার। শাদি করে নদীর কিনারা ঘেঁষে ঘর তুলল রসুল। উপরে ঢেউটিনের চাল, 2 পাশে ময়ূর মুখ আঁকা। ফরিদপুরের কারিগর কাঠের দেওয়ালে বাটালি দিয়ে কেটে কেটে ফুল পাতা বার করল। ব্যবসা আরও বড় হয়েছে রসুলের। চাটগা, কক্সবাজার কিংবা নোয়াখালীর গঞ্জবন্দর ছাড়িয়ে আকিয়াব আরাকানে ছড়িয়ে পড়েছে। নাকে বেসর, কানে বনফুল, চোখে সুরমা, হাতে মেহেদি। একরাশ চুল আর শ্যামলা রঙের ঢলল মুখ আজিমা ছুটে বেড়ায়। ইলিশ মাছ কাটে, নতুন মেটে হাঁড়িতে নুন দিয়ে সেই মাছ জারায়, হাঁড়ির মুখে সরা দিয়ে গুনতি করে। কিছুদিন মক্তবে পড়েছিল, তার দৌলতে কাগজে কলমে হিসাব রাখে আজিমা। লোকজন খাটে, ঠিক ঠিক হিসাব করে তাদের মজুরি দেয়। রসুল বলে, বুঝলি সোহাগ বউ, তোর বরাতে আমার বরাত খুলল। এই ব্যবসা যে এত বড় হয়েছে সব তোর জন্যে। তোরে যেদিন শাদি করছি সেদিন থিক্কাই আমার কপাল খুলছে। আগে আগে আমার মাছ নোয়াখালী, চাটগাঁরগঞ্জে যাইতো। আজকাল আকিয়া, আরাকান, এমনকি রেঙ্গুনেও চাহিদা হয়েছে। আবার তোর হাতে একটু জাদু আছে সোহাগ বউ, আর সকলের মাছ 5-6 মাসেই পচে গলে, কিন্তু আমার মাছ 1 বছরেও যেমনকে তেমনই থাকে। লবণের লগে মাছে আর কি দিস রে বউ? আজিমা হাসে, বলে, তোমার মাছে আমার মনের ঝাঁঝ মিশাই গো, সেই ঝাঁঝে মাছ পচন গলন লাগে না, বুঝলা মিয়া? আর কথা না, এইবার খাইবা আসো। আগে বল, কি মিশাইয়া দিস? না কইলে খামু না। কপট রসে ফুঁসে ওঠে আজিমা। এই দিক দাঁড়িয়ে আর ভালো লাগে না মিয়া, আগে খাইবা চলো। তুই তাহলে বলবি না বউ? কঠিন গলায় রসুল বলে। হালকা তামাশায় সব কিছু উড়িয়ে দিতে চায় আজিমা। কি আবার কুমু? হাতের গুণ মিয়া, হাতের গুণ। ইমন হাতের গুণ যে পচন গলন তো দূরের কথা, কাটা মাছ জোড়া দিয়া জলে ছাইলে তাজা হইব। বেশ, না বললি। গুম মেরে বসে থাকে রসুল। রাতে আজিমার পাশে শুয়ে শুয়ে রসুল ভাবে, মিধাপাড়া, ব্যাপারীপাড়া, মাঝিপাড়ার 3 বছরের দাওয়াতকে অগ্রাহ্য করে নিকারিদের মেয়ে সে বিয়ে করেছে। সে কি নিছকই একটা খেয়াল মাত্র? নিতান্ত উদারতার বশে কি মাঝি ব্যাপারীদের গরান কাঠের 25 বন্দরের ঘর, ভারী ভারী মকরমুখী পালঙ্ক, কাঁসার বাসন, দোবশলা জমির লোভ ছেড়ে নিকারিদের পচা ধসা বাড়ির অভাব, হতাশা, দারিদ্র্যের টানে ছুটে গিয়েছিল সে?
কাত হয়ে একবার দেখল রসুল, আজিমা ঘুমোচ্ছে। নিঃশ্বাসের তালে তালে সুডোল বুকটা উঠছে আর নামছে। রসুল ভাবল, দুবেলা বাবজানের বাড়িতে ঠিকমতো খেতে না পেয়েও আজিমা যেন কোথা থেকে এমন অফুরন্ত যৌবন জোটালো, সেটাই একটা বিস্ময়ের ব্যাপার। এই ভাবনাটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আগের ভাবনাটা মনের মধ্যে আরও স্পষ্ট হলো। রক্তমাংস, হাত পা, ইন্দ্রিয়গ্রাম, যৌবন, স্বাস্থ্য, রূপ, এই সমস্ত কিছু নিয়ে যে কোনো একটি খুবসুরত মেয়েই তো তার শাদীর পর তার পাশে এসে দাঁড়াতে পারত। দুনিয়ায় এত মেয়ে থাকতে আজিমার জন্যই বা কেন তার পক্ষপাত হলো? রসুল ভাবে, 3টি বছর ফেজুপুর গ্রামের মাঠে ঘাটে আনাচে কানাচে ঘুরে ঘুরে একটা খবর সে জোগাড় করেছিল। নিকারিপাড়ার মেয়েরা নোনা ইলিশের সঙ্গে এমন কিছু মেশায় যাতে পচন গলন লাগে না। নিকারিদের ব্যবসার মগজ নেই, তাই ব্যবসার এমন মন্ত্রগুপ্তি জানা সত্ত্বেও সারা বছর তাদের পাড়ায় হতাশা, দারিদ্র্য আর মড়ক চক্কর মেরে বেড়ায়। নিকারিদের একটি মেয়েকে শাদী করে এনে যদি মাছের পচা গলা রোধ করার অমোঘ কায়দাটা শিখে নেওয়া যায়, তাহলে রসুল দোজক বেহস্ত ঘেরা দুনিয়ার মাঝখানে তার নোনা ইলিশের কারবার ছড়িয়ে ফেলতে পারবে। পদ্মা কি মেঘনা 30-40 হাত জলতল থেকে একান্তে অবলীলায় ইলিশ মাছ তুলে আনে রসুল। কিন্তু নিকারিদের মেয়ে বোধ হয় মেঘনা পদ্মার ইলিশের চেয়েও গভীর চারি। সহজে আজিমা ধরা দেয় না, ব্যবসার গোপন খবরটা জানায় না। আচ্ছা, রসুলও পাকা ইলশা মাঝি, সেও দেখে নেবে নিকারিদের মেয়ের দৌড় কত, দেখবে কবে সে তার জালে ধরা দেয়। দিন কতক পর কমলাঘাটের বন্দর থেকে রূপার মল আর পৈছা নিয়ে এলো রসুল মিয়া। বলল, এগুলি পর দেখি সোহাগ বউ, তোরে জবর মা নাইব। দেখি দেখি। নিমিষে কোমরে পৈছা, পায়ে মল পরে ফেলল আজিমা। নাকে বেসর, কানে বনফুল, হাতের পাতায় মেহেদি, দুটি ঘন পক্ষ চোখ। আজিমাকে বুকের কাছে টেনে গাঢ় গলায় রসুল বলল, তুই কি সুন্দর বউ, আসমান দুনিয়ায় তোর মতো খুবসুরত মাইয়া আর আমি দেখি নাই। মিছা মিছা, তুমি আমার মন রাখা কথা কও। না না, খোদার কসম, এই তোর গা ছুঁইয়া কই। একটু থেমে রসুল বেজার গলায় বলল, আমি তোরে এত পীড়িত করি, মহাব্বত করি, আর তুই আমারে একটুও পীড়িত করিস না। বরাতটাই আমার মন্দ, শাদি করা বউর কাছ থেকে মহাব্বত মিলে না। আমি তোমারে পীড়িত করি না? ঝটকা মেরে দূরে সরে যায় আজিমা। ঘন ঘন নিঃশ্বাস পড়ে। রোষে ক্ষোভে শ্যামলা রঙের মুখখানা লাল দেখায়। চোখের কোণে নোনা জল টলটল করে ওঠে। কেমনে বুঝলা আমি তোমারে পীড়িত করি না? বুঝি বুঝি, আমি সবই বুঝি। 1 বছর শাদি হইয়াছে, তবু বিশ্বাস কইরা একটা কথা আমারে কইতে পারলি না। ভার ভার মুখ করে রসুল বলে, কি কথা? নোনা ইলিশের লগে কি মিশাইলি? একটুক্ষণ চুপ। তারপর আজিমা বলল, সে কথা কইতে বাপজান বারণ কইরা দিছে। আমি গরিব নিকারির মাইয়া, জানোই তো নোনা ইলিশের ব্যবসার গুণ আছে আমাগো হাতে, আর ওই গুণেই আমাগো শাদি হয়। এই গুণ সকলে যায় না ফেললে নিকারি মাইয়ার আর শাদি হইব না। এমন বিশ্বাসঘাতী কাম আমি করুম না। আমি তোর স্বামী, আমারে কইলে কেউ জানব না, কারুকে জানামু না। আর না যদি কইস, তাহলে একদিকে যামু গিয়া। ঠিক কই যামু, খোদার কসম।
বাপজানের বারণ আর এই বাড়ি ঘর লইয়া তুই থাকিস মনে সুখে। নির্বিকার ভঙ্গিতে খোদার নামে কসম খেয়ে বসে রসুল। মুখে চোখে একরোখা ভাব ফুটে বেরোয়। ছুটে এসে রসুলের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে আজিমা। না না, তুমি যাইও না, কমু, নিশ্চয়ই কমু। শোনো, নোনা ইলিশের লগে কচুরি ফুলের রস, আদা আর পেঁয়াজের রস, বিট লবণ মিশাইলে পছন গলন লাগে না। কইলাম, তোমার উপর বিশ্বাস রাখলাম। বিশ্বাস রাখা এবার তোমার ধর্ম। মাসখানেকের মধ্যে 5 মেশালি নৌকো ভরে নোনা ইলিশের চালান নিয়ে আখিয়াব রওনা হলো রসুল। 2 মাস পর আখিয়াব থেকে ফিরে এসে একেবারে আলাদা মানুষ। ঘরে বসে মদ খায়, চোখ টকটকে লাল, মাথা টলমল করে, পরনে রেশমি লুঙ্গি, ডোরাকাটা পিরহান, কানে আতর, গলায় সিল্কের রুমাল। সরু শীষ দিয়ে দিয়ে মৃধাপাড়া, মাঝিপাড়া, ব্যাপারী পাড়ায় শৌখিন খুশির মূর্তি সেজে আবার ঘুরে বেড়াতে লাগলো রসুল মিয়া। নতুন করে দাওয়াত আর মেজবানের পালাও শুরু হলো। ব্যাপারীদের মেয়ে রোশেনা বানুর ওপর নজর পড়েছে রসুলের। সব সব খবরই কানে আসে আজিমার। নোনা ইলিশের কারবারের লোকজন খাটে, তারাই ঠিকঠাক করে খবর জোগায়। প্রথম প্রথম কয়েকদিন আজিমা বিনিয়ে বিনিয়ে কাঁদল। রসুল ধমকে ওঠে, চুপ কর মাগি, মরা কান্না কান্দে, কন্যাগর মরছে তোর, চুপ না মারলে গলা টিপে ধরুম। রসুলের হাল হাকিকত দেখে আর দিল জ্বালানো বোলচাল শুনে কয়েকটা দিন স্তব্ধ হয়ে রইল নিকারীদের মেয়ে আজিমা। তারপর নিজের হক অধিকারের কথাটা স্মরণ করে কঠিন গলায় বলল, বড় যে কুচরিত্রের হইছ, মদ খাও, ঘরে বউ থাকতে ব্যাপারী পাড়ায় যাও রোশেনা বানুর কাছে, সব খবরই আমার কানে আসে, কিন্তু মদ লোকখানা কি তোমার? লাল লাল চোখ তুলে টেনে টেনে হাসে রসুল। সব খবরই তোর কানে আসে, তুই জানিস তোর ঠিক কি আর রোশেনা বানু অনেক খুবসুরত? কি কইতে চাও তুমি? চমকে তাকালো আজিমা। শোন তাহলে, সিধা কথাটা সিধা কইরাই কই, রোশেনা বানুরে আমি নিকা করুম। রোশেনা বানুরে নিকা করবা? ফিসফিস গলায় বলল আজিমা। বুকটা ধুকধুক করল, সমস্ত হৃৎপিণ্ডটা মোচড় দিয়ে উঠল। অসহ্য যন্ত্রণায় দেহ, মন, ইন্দ্রিয়, শিরা, স্নায়ুগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। রক্ত, মেদ, হাড়ের বস্তুময় দেহে যেন প্রাণের চিহ্ন নেই আজিমার। হ, তাহলে বাপজানের কাছে আমারে পাঠাইয়া দাও, একেবারে জন্মের মতো পাঠাইয়া দিমু। শোন, তোরে আমি তালাক দিমু। দিন কয়েক পর মুছুল্লির যোগসাজসে আর আইনের কারসাজিতে বাইন তালাক দিয়ে দিল রসুল। কালো বোরখায় সারা গা ঢেকে বাপজানের সঙ্গে নিকারি পাড়ায় চলে গেল আজিমা। মাঝখানে একটা দিন, আর তারপরে রোশেনা বানুর বাপ বড় ব্যাপারী এসে বলল, এইবার তাহলে দিন দেখি রসুল মিয়া। দেখেন, মাস তিনেকের মধ্যে একটা চালান নিয়ে আরাকান যামু, সেখান থেকে ফিরিয়া রোজা পাইলা নিকা করুম। খুশবুত আমাকে ডিবে এগিয়ে দিতে দিতে রসুল মিয়া বলল, আরাকানের বিরাট চালানটা একেবারে বরবাদ হয়ে গেল রসুলের। জোয়ার ভাটা আর উজানি বাতাসের মর্জি এবং মেজাজ খোঁজ থাকলে আরাকান পৌঁছতে মাস 1.5 লাগে, কিন্তু পৌঁছবার আগেই মাছে পচন ধরল। সমস্ত বর্ষার যত ইলিশে ধরেছে তা বাদে কর্জ করে আরও অজস্র কিনেছিল। সে সমস্ত ইলিশ কেটে মেটে হাঁড়ি ভর্তি করে 500 মণি নৌকো নিয়ে আরাকানের পথে পাড়ি জমিয়েছিল রসুল।
আজিমার কাছ থেকে নোনা ইলিশের পচন রোধ করার মন্ত্রগুপ্তি সে জেনে নিয়েছিল, কিন্তু কতটা পরিমাণে বিট লবণ, কচুরি ফুলের রস, আদার রস মেশাতে হবে সেই হিসেবটা শেখে রাখা হয়নি। মনে মনে আফসোসের আর অন্ত রইল না রসুলের। হাঁড়ি বোঝায় পচা ইলিশ গাঙের জলে ফেলে ফেচুপুরে ফিরে আসতে হলো। গঞ্জে মহাজনের কাছে প্রচুর ধার, আরাকানের এত বড় চালানটাও নষ্ট হলো। দিনরাত ঘুম মেরে বসে থাকে রসুল, কাজে কর্মে ফুর্তি নাই। মাসখানেকের মধ্যে চোখ কোটরে ঢুকল, হনু দুটো ফুঁড়ে বেরোল, মুখের টান টান সতেজ চামড়ায় ভাঁজ পড়ল। প্রথম প্রথম 2-4 দিন বড় ব্যাপারই আসতো, বলতো, রসুল মিয়া, এইবার শাদিটা চুকাইয়া ফেলুন, বেফায়দা দেরি কইরা লাভ নাই। রসুল জবাব দিত না, শুধু মাথা নাড়ত। তাতে হাঁ কিংবা না বোঝার উপায় থাকতো না। উদাস চোখে সামনের মজা খাল আর বাজপোড়া ন্যাড়া তালগাছটার মাথার একটা চিলের দিকে তাকিয়ে বসে থাকত। খোঁজ খবর নিয়ে রসুলের হাল হাকিকত জেনে গেল বড় ব্যাপারী। বাজারে প্রচুর দেনা, আরাকানের চালান বরবাদ। বড় ব্যাপারীর আশা বন্ধ হলো। গ্রামের এক প্রান্তে নিরালা নির্জন 25 বন্দরের ঘরখানায় আরও দিন কতক কাটিয়ে এক নিবু নিবু রোদের বিকেলে নিকাড়ি পাড়ার দিকে পা বাড়িয়ে দিল রসুল। আজিমাকে তালাক দেওয়ার পর এই বাড়ি কি নিরানন্দ, কি শ্রীহীন হয়ে গিয়েছে। তাকে ফিরিয়ে আনতেই হবে, যেমন করেই হোক। আজিমার মূল্যে সে রোশেনা বানুকে চেয়েছিল, কিন্তু কিসমতের মর্জি বোধ হয় অন্যরকম। রসুলের মনে হলো নিকাড়িদের মেয়ের মেহেরবানি না পেলে আরাকানের বিরাট চালানটার মতো তার জীবনটাও বরবাদ হয়ে যাবে। নিকাড়িপাড়ায় যাবার পথে বিশাল রবি শস্যের মাঠ। আলপথে কাশিম আলী নিকাড়ির সঙ্গে দেখা হয়ে গেল। কাশিম আলী আজিমার চাচা যান। ভাঙা ভীরু গলায় রসুল বলল, চাচা, আজিমারে তালাক দিয়া গুনহা করছি, কসুর মাপ করেন, আজিমারে আবার দেন আমারে, ওরে না পাইলে এই জনম নষ্ট হইয়া যাইব আমার। কাশিম আলী নিকারির গলায় বিদ্রুপ ফুটে উঠল। মস্করা করেন নাকি রসুল মিয়া? বড় ব্যাপারীর মায়া রোশেনা বানুর লগে আপনার নিকা হইব, সারা গেরামের মানুষ তো সে খবর জানে। গরিব মানুষের নিয়ে খেলা করেনের মর্জি কি এখনো যায় নাই? না না চাচা, কোনো মন্দ মতলব নাই আমার, আর্তনাদ করে উঠল রসুল। নিবু নিবু রোদের বিকেলটা চমকে উঠল। রসুলের মুখ চোখ দেখে আর আর্তনাদ শুনে কিছু একটা আন্দাজ করল কাশিম আলী নিকারি। সহজ, স্বাভাবিক, একটু বা সহানুভূতি সুরেই বলল, কিন্তু কই রসুল মিয়া, দিন 3 হইল আজিমা যে আবার নিকা হয়েছে। ফরিদপুরে স্বামীর ঘর করতে গেছে আজিমা। ক্ষিপ্র অস্বাভাবিক দ্রুত পা ফেলে কাশিম আলী চলে গেল। কিছুক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইল রসুল। এই দেহে যেন আর প্রাণ বাঁচছে না। মন, চেতনা, ভাবনা সব যেন অথর্ব হয়ে গিয়েছে। সারা দেহের হাড়, মাংস, রক্ত তালগোল পাকিয়ে একাকার হয়ে যাচ্ছে। একটু পরে এই ভাবটা কেটে গেলে রসুলের মনে হলো অসহ্য ভয়ানক এক যন্ত্রণা দেহটাকে, মনটাকে জড়িয়ে পেঁচিয়ে দুমড়ে মুচড়ে চুরমার করে দিচ্ছে। এলোমেলো পায়ে টলতে টলতে বাড়ি ফিরে এলো রসুল। পরের দিনই বাড়ি বেচে মহাজনের দেনা শোধ করে ফেচুপুত ছেড়ে চলে গিয়েছিল রসুল। সেই থেকে আর ইলসা জাল বায় না। নোনা ইলিশের চালান নিয়ে নোয়াখালী কিংবা কক্সবাজারের দিকে পাড়ি জমায় না। নিকারিদের মেয়ে আজিমার সঙ্গে সঙ্গে নোনা ইলিশের ব্যবসার পালা চুকে গিয়েছিল তার, ঘুচে গিয়েছে। ইলিশ মাছের উপর কেমন যেন একটা বৃতৃষ্ণা ধরে গিয়েছিল রসুলের। ইলিশ মাছ সে খায় না, ছোঁয়ও না। দেনা শোধ করে
এই এক মাল্লাই নৌকো কিনেছিল। সেটা নিয়ে গঞ্জে বন্দরে চর চরান্তরে কেরায়া বায়, সোয়ারি পারাপার করে। পদ্ম, মেঘনা, ইলসা, কালাবদরের ঢেউ কেটে কেটে তার এক মাল্লাই ছুটে চলে। তাজ্জবের ব্যাপার, এত বছর পর বলা যায় নতুন এক জন্মান্তরে সেই আজিমা যে মিয়া সাহেবের বিবিজান হয়ে তার নৌকায় সওয়ারি হবে, এই কথা কি কোনোদিনও আন্দাজ করতে পেরেছিল রসুল মাঝি? আজিমার নিখার কথা শোনার পর যেমনটি হয়েছিল, ঠিক তেমনই এক দুঃসহ যন্ত্রণা বুকের মধ্যে তালগোল পাকিয়ে শ্বাসনালীর কাছে ফুলে ফুলে উঠছে। নিবু নিবু রোদ মুছে গেল। আকাশ, নদী, জল, ঢেউ সব এখন আবছা, সবই অস্পষ্ট। শুধু হাহাশ্বাসের মতো পালে একটানা বাতাস বাজছে। আজিমা না, রসুল মাঝি দেখল মিয়া সাহেবের বিবিজান এখন তেরছা হয়ে ঘুরে বসেছে। শ্যামলা রঙের টলটল মুখ, এক রাস চুল, নাকের ব্যাসও দেখা যাচ্ছে না। উৎসুক গলায় রসুল মাঝি বলল, তা মিয়া সাহেবের ঘর কোথায়? কি কাজকাম করেন? মিয়া সাহেব কিছু বলার আগেই বিবিজান শানিত কষ্ট গলায় চেঁচিয়ে উঠল, মাঝির আবার অত খবরের দরকার কি? বড় একটা নিঃশ্বাস ফেলে রসুল মাঝি বলল, দরকার আর কি বিবিজান, দরকার না থাকলে কি জানাটা দোষ? ছটফট করতে করতে ছোয়ের মুখে এলো মিয়া সাহেব। তুমি কিছু মনে করো না মাঝি, বউটা আমার ছেলে মানুষ, মাথার ঠিক নাই। ফরিদপুরে আমার 2 ফসলা জমি আছে, 200 কানি, সুপারি আর পাটের ব্যাপার আছে। খোদার ফজলে দিনকাল ভালোই চলে। ভালো ভালো। ঘন ঘন মাথা নেড়ে রসুল মাঝি বলল, বিবিজান যে আপনার কাছে সুখে আছে তা যায় না সুখ। ভালো ভালো, জবর খোঁজ খবর। ঘন রোমশ ভুরু দুটো একটু কুঁচকে গেল। তারপরেই হো হো শব্দে হেসে উঠল মিয়া সাহেব। আমি আর সুখ দেওয়ানের কে, সবই খোদার মর্জি। একটুক্ষণ চুপচাপ। মিয়া সাহেব আবার বলল, গোসা হইল না তো মাঝি? না না না। হালের বৈঠা শক্ত মুঠে চেপে নিরাসক্ত গলায় জবাব দিল মাঝি রসুল। অন্ধকার একটু করে ঘন হল। আকাশে একখানা গোল চাঁদ আর তারা দেখা দিল। জল দুধের মতো ফিকে জ্যোৎস্না আকাশ নদী মুড়ে রেখেছে। কাছে দূরে, আরো দূরে ইলশা ডেঙে ঘুরে বেড়ায়। এখন ইলিশের মরশুম। রাশি রাশি জোনাকির মতো ইলশা ডেঙির আলোগুলো নদীময় ছোটাছুটি করে। মনটা কেমন জানি উদাস উদাস লাগে রসুল মাঝির। পালের বাতাসের শব্দ, ঢেউয়ের একটানা শব্দ, মেঘনার রাশি রাশি ইলশা ডেঙি আর ছোঁয়ের মধ্যে আজিমা, না না, মিয়া সাহেবের বিবিজান, সব মিলিয়ে এক দুর্বোধ্য অথচ ভয়ানক যন্ত্রণা সমস্ত মনকে অসাড় করে রাখে। জীবন তো তার বরবাদই হয়ে গিয়েছে। রসুল মাঝি ভাবল, নৌকা ডুবিয়ে আজিমার সাধের আর সুখের জীবনটা সে দুনিয়া থেকে মুছে দেবে। আবার ভাবল, পাটাতনের নিচে বড় একটা কোঁচ রয়েছে, সেটা দিয়ে মিয়া সাহেবকে কুপিয়ে মেঘনার খরধারায় ভাসিয়ে আজিমাকে নিয়ে সন্দ্বীপ কিংবা হাতিয়ায় পাড়ি জমাবে। অজানা অচিন জায়গায় নতুন করে জীবন শুরু করবে ভাবল। কিন্তু হালের বৈঠা শক্ত মুঠোয় চেপে বসে থাকা ছাড়া আর কিছুই করল না রসুল মাঝি, পারল না।
মাঝখানে জেলেদের কাছ থেকে গোটা 2 ইলিশ মাছ কিনে নিল মিয়া সাহেব। রাত্রি আরও ঘন হলো। চাঁদের আবছা আলো ঢেউয়ের মাথায় মাথায় দোল খায়। ইলশা ডিঙির আলোগুলো জলে আর নেবে, নেবে আর জলে। লখাইয়ের চর, ভাতার খাকির চর, নাক কাটির চর পেরিয়ে চর সোহাগীর চরে নৌকা ভিড়ালো রসুল মাঝি। এখন মাথার উপর চাঁদটা উঠে এসেছে। মিয়া সাহেব আর বিবিজান চরের মাটিতে নামল। মিয়া সাহেব বলে, চুলো আছে মাঝি? নিঃশব্দে পাটাতনের তলা থেকে উনুন বের করে দিল রসুল। কাঠকুটো জ্বালিয়ে ভাত চাপিয়ে দিল বিবিজান। পাশে বসেই রান্নাবান্নার যোগান দিতে দিতে অবিরাম বকবক করে মিয়া সাহেব। আর নৌকার গুলুইতে আচ্ছন্নের মতো বসে থাকে রসুল মাঝি। দুর্বোধ্য ভীষণ যন্ত্রণাটা হাড়ে মজ্জায় শিরায় শিরায় পাক দিতে থাকে। কত কি ভাবে রসুল মাঝি। ফেচুপুর গ্রামের কথা, নিকারিদের মেয়ে আজিমার কথা, বড় ব্যাপারী আর রোশেনা বানুর কথা, আরাকানের বড় চালানটার কথা, আসমান জমিন, একাকার করে নানা কথা ভাবে। সে ভাবনার তল কুল মাও মেলে না। অনেকক্ষণ চুপচাপ বসে রইল রসুল মাঝি। এক দৃষ্টে বিবিজানের দিকে তাকিয়ে রইল। আরো খানিক পর মিয়া সাহেব ডাকতে এলো, মাঝি, খাইবা আসো। মিয়া সাহেবের পিছু পিছু সম্মোহিতের মতো উঠে এলো রসুল মাঝি। দেহ মনের ওপর নিজের কোনো মর্জি যেন ক্রিয়া করছে না। এখন এমন অবস্থা, কেউ তাকে চালনা করলেই তবে সে চলতে পারে। খেতে বসে কোকিয়ে উঠল রসুল মাঝি, আমি যে ইলিশ মাছ খাই না। হালকা গলায় মিয়া সাহেব বলল, খাও খাও মাঝি, পয়লা বর্ষার মাছ, জবর সোয়াদ, জবর তেল। কোনো কথা না বলে উঠে দাঁড়ালো রসুল মাঝি। আর সহসাই ঘটে গেল ঘটনাটা। কেউ কিছু করবার বা বলবার আগেই দুটি নধর নরম হাত দিয়ে রসুল মাঝির একটা হাত চেপে ধরল আজিমা। গাঢ় থামা থামা ভেজা গলায় বলল, খাও মাঝি, আমি রান্না করছি, আমি কইতেছি, খাও। নিরালা নির্জন চর, হু হু বাতাস, মেঘনার একটানা ঢেউয়ের শব্দ, ফিকে ফিকে আবছা জ্যোৎস্না। ভাত খেতে খেতে রসুল মাঝির মনে হলো তার চোখ থেকে জল ঝরে ঝরে ইলিশের স্বাদকে বড়ই নোনতা করে তুলেছে। 2-4 গড়াস ভাত খেয়ে মুখ তুলল রসুল মাঝি। চোখাচোখি হলো। এক রাস চুল, নাকে সোনার বেসর, কানে বনফুল, শ্যামলা রঙের একটি ঢলঢলে মুখ। দুটি ঘনপক্ষ কালো চোখ দিয়ে তার দিকে নির্নিমেষে তাকিয়ে রয়েছে। অস্পষ্ট চাঁদের আলোতে রসুলের মনে হলো সেই চোখ দুটিতে জল চিকচিক করছে। এতক্ষণ আমরা শুনছিলাম প্রফুল্ল রায়ের লেখা রসুল মাঝির গল্প। খুব তাড়াতাড়ি আসছি আগামী এক নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।